আপনি জানেন যে মধ্যপ্রাচ্যে যে গালফ কান্ট্রি গুলো যারা অয়েল এক্সপোর্টিং এর সাথে জড়িত যারা, তাদের একটা সংগঠন বৈশ্বিক, এবং এই সংগঠনটির মাধ্যমে যে অয়েল এক্সপোর্ট সংক্রান্ত, এটা প্রাইসিং সংক্রান্ত যে নীতি পলিসি গুলো সেখান থেকে অনেকটা নির্ধারিত হয়। এবং এখানে এই সংযুক্ত আরব আমিরাত একটা তার সদস্য ছিল, এবং এখনো আছে সদস্য, মানে ফাইনালি এখনো উইথড্র করেনি তারা, তবে তারা এটা ঘোষণা করেছে যে তারা এখানে থাকবেন না। তো এর ইম্প্যাক্টটা হচ্ছে যে এর মধ্য দিয়ে এখন যেটা হবে যে মধ্যপ্রাচ্যের যে রাজনৈতিক যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশগুলোর প্রভাব কিন্তু ওপেকের উপর রয়েছে। এবং ওপেক যে এনার্জি পলিসি এবং প্রাইসিংটা যে নির্ধারণ করে, এটা ওপেকের মাধ্যমে সারা বিশ্বের এই এই জিনিসটা নিয়ন্ত্রিত হয়। এখন সংযুক্ত আরব আমিরাত এখান থেকে যদি বের হয়ে যায়, তাহলে যেটা হবে যে সংযুক্ত আরব আমিরাতকে আপনার ইন্ডিভিজুয়ালি, মানে বাইল্যাটারাল নেগোসিয়েশনের মাধ্যমে অয়েল বাণিজ্যটা সংযুক্ত আরব আমিরাতের সাথে অন্যান্য দেশগুলোকে যারা সেখান থেকে তেল কিনবে তাদেরকে করতে হবে। আর পাশাপাশি এখন প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে এখন ওপেকের একটা লিডারশিপ ভূমিকায় হয়তো চলে আসবে যে সৌদি আরবিয়া। প্রাথমিকভাবে আমাদের কাছে এটুকুই মনে হচ্ছে। এবং এখানে আপনি জানেন যে ওপেক প্লাস একটা নেগোসিয়েশন নামে একটা ব্যাপার আছে সেখানে, যেখানে রাশিয়াও এর সাথে একটা নেগোশিয়েট করে। তো সবকিছু মিলে একটা ভূ রাজনৈতিক ক্যালকুলেশনের মধ্যে একটা বড় ধরনের একটা পরিবর্তন আসবে এখান আপনার থেকে, দৃষ্টিতে মনে এটুকু মনে হচ্ছে। আছে। ডক্টর আতিক, আপনার কাছে আসতে, এই যে ভূ রাজনৈতিক যে পরিবর্তন, তার আসলে তো প্রভাব কম বেশি শুধু তো জ্বালানি না, কারণ মধ্যপ্রাচ্যে আমাদের দেশের সবচেয়ে বেশি শ্রমিকরা সেখানে হচ্ছে কাজ করে থাকেন, যার জন্য আমরা এই যুদ্ধের সময় দেখেছি যে অনেকের ভিসা বাতিল হয়েছে, অনেকে আবার কাজে যাওয়ার জন্য যেতে পারেননি, আবার অনেকে ফেরত এসছেন। এই জায়গায় সরকারের যেই বর্তমান অবস্থান, বারবারই বলা হচ্ছে বিভিন্ন মহল থেকে যে জ্বালানির যেই বা তেলের যেই সোর্সটি, সেটি শুধুই মধ্যপ্রাচ্য না হয়ে আরও অন্যান্য দেশগুলো, রাশিয়া থেকে শুরু করে অন্যান্য দেশগুলো, বা ইরানের জায়গায় না থেকে আরও অন্যান্য দেশ থেকে আসলে নেওয়ার যে বিষয়টি, সেটি ভাবার দরকার। আপনাদের দৃষ্টিতে কি মনে হয় সে জায়গায় আসলে কতটুকু কাজ করছে সরকার? জি, ধন্যবাদ। এখন একটা স্যার যেহেতু এখানে আছেন, গ্লোবাল অর্ডার চেঞ্জিং নামে নতুন একটা টার্মিনোলজি আসতেছে। সেটা হলো যে আগে তো সব আমেরিকা সেন্ট্রিক ওয়ার্ল্ড বেসিক্যালি 90s পর থেকে, তো সেটা কিন্তু চেঞ্জিং একটা হচ্ছে। এটা বুঝতে হবে যে পৃথিবী এখন কোন দিকে যাচ্ছে। একটা নতুন একটা পাওয়ার ইমার্জিং হচ্ছে। ইরান সেটা আমাদের দেখিয়ে দিল যে এই সব পাওয়ারের বাইরে দাঁড়িয়ে কিন্তু সে ফাইট করে করে এখন রাশিয়া দেখেন, চায়না কিন্তু পিছন থেকে খেলতেছে। সো সেখানে আপনাকে চিন্তা করতে হবে যে আগামী দিন এখন কোন দিকে যাচ্ছে। যেমন দেখেন যে আগামী দিনে যে আমেরিকার একটা পতনও হতে পারে, এরকম অনেকে অবজারভার দিচ্ছে। তার একটা কারণ বলেন, রিসেন্টলি দেখবেন চায়নার যত রিজার্ভ ছিল সেগুলো কিন্তু আগে ছিল ডলারে, এখন তারা গত 3-4 বছর ধরে সব কিন্তু গোল্ডে নিয়ে আসতেছে। আমরা কিন্তু ভেরি আনফর্চুনেট, আমাদের এটা কিন্তু আমরা আলোচনা করা উচিত। আমাদের রিজার্ভ কিন্তু কোনোভাবে ডলার রাখা উচিত না, ইট শুড বি গোল্ড। এবং যুক্তরাষ্ট্রের কিন্তু সব গোল্ডে, এবং রাশিয়ার কিন্তু গোল্ডে প্রায় দেখবেন 70-77, মানে অনেক হিউজ তারা পার্সেন্টেজ সব কিন্তু গোল্ডে রেখেছে। কারণ হচ্ছে যে কোনো সময় গ্লোবাল অর্ডার চেঞ্জ হতে পারে। কারণ আপনি দেখেন ইউরোপীয় ইউনিয়ন তারা বলতেছে যে ন্যাটোর বাহিরে গিয়ে, মানে আমেরিকার বাহিরে গিয়ে তারা নিজেদের সিকিউরিটি নিয়ে তারা একটা ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি তারা চিন্তা করতেছে যে নিজেদের ওন সিস্টেম করতে হবে। ইট হ্যাজ এ সিগন্যাল, এটা একটা বার্তা দেয় যে আগামী দিন পৃথিবী কিন্তু আস্তে আস্তে অর্ডার শিফটিং হচ্ছে। অর্ডার যদি শিফটিং হয়, একটা রাষ্ট্র, আমরা যে ন্যাশন স্টেট, তাহলে আমরা আমাদের ইন্টারেস্টটা কীভাবে সার্ভ করব। তাহলে আমাদেরকেও দেখতে হবে যে কোনো জায়গায় কাজ করার ক্ষেত্রে ব্যালান্সিং অ্যাপ্রোচ নিতে হবে। ব্যালান্সিং মানে আমার ইন্টারেস্ট করার জন্য আমি রাশিয়ার কাছে তেল নিব, আমার ইন্টারেস্ট করার জন্য আমি ইরানের কাছে নিতে পারবো, আমার ইন্টারেস্ট করার জন্য আমি সৌদি আরবের কাছে নিব। সো দেয়ার শুড বি দ্য লট অফ চ্যালেঞ্জেস, মানে চ্যানেলস। আমরা যেন ওয়ান ওয়ে না যাই বা কারো আন্ডারে থেকে যেন আমার এই জিনিসটা না করি। তো যেটা আপনি বললেন, ইয়েস এক্স্যাক্টলি, আমরা সৌদি আরবিয়া বলেন বা কাতার থেকে এলএনজি বলেন বা ওমান থেকে যেটা নিয়ে আসতেছি, আমরা কিন্তু ইরান থেকে তেল আনি না। এটা একটা ইনফরমেশন, আমরা কিন্তু রাশিয়া থেকেও আনি না। সো আমাদের আরও বেশি অন্য জায়গা থেকে নিতে হবে যেখান থেকে, এবং তার চেয়ে বড় কথা আমদানি, আমি যেটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা 95% কিন্তু আমরা ইম্পোর্ট করি। আমাদের নিজের দেশের
ওয়েল নিয়ে চিন্তা করতে হবে। কারণটা হচ্ছে 20 বছর ধরে আমাদের গ্যাস অনুসন্ধান হয় নাই, ভোলাতে গ্যাস উপচে পড়তেছে, ইভেন আমার এলাকায় তো গ্যাস থাকতে পারে আমরা জানি না। সো আমরা স্বয়ং সম্পূর্ণ হওয়ার জন্য চেষ্টা করাটা নাম্বার 1 প্রায়োরিটি। ইনস্ট্যান্ট টিকে থাকার জন্য আমাদের সোর্সগুলোকে ডাইভার্ট করা উচিত বেসড অন আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট। এই জায়গায় হচ্ছে আখতারুজ্জামান বাদশা আপনার কাছে প্রশ্ন, সরকারের পরিকল্পনাটা আসলে কি, এই যে নানামুখী যাতে হচ্ছে আমাদের জায়গাটি খোলা থাকে? দেখেন, মধ্যপ্রাচ্যের সাথে বাংলাদেশের সম্পর্ক ইতিহাস। মধ্যপ্রাচ্যের সাথে আমাদের বিভিন্নভাবেই আমাদের অর্থনীতি জড়িয়ে আছে। দেখেন, মধ্যপ্রাচ্যে আমাদের একটা রেমিটেন্সের বড় অংশ মধ্যপ্রাচ্য থেকে আসে। আমরা মিডল ইস্টের সাথে আমাদের মানে আমরা যে আমাদের যে জ্বালানি সেটা সরবরাহ, এখন বৈশ্বিক পরিস্থিতিতে আমাদের অল্টারনেটিভ সোর্স সেটি সরকার চিন্তা করছে। আরেকটি জিনিস আপনার যেটা আতিক মুজাহিদ বলেছেন, আমি তার সাথে একমত, যে আমাদের গ্যাস অনুসন্ধান বা আমাদের দেশের অভ্যন্তরের বিগত সরকার গ্যাস অনুসন্ধান করে নাই, বা বিভিন্ন কয়লা বা বিভিন্ন কিছু নিয়ে যেগুলি আমাদের দেশের যেগুলি অনুসন্ধানের মাধ্যমে বিভিন্ন আমরা যদি সোর্সিং করতে পারি, সেই ব্যাপারে আমাদের এই যে বাপেক্সকে শক্তিশালী করতে হবে। ফ্যাসিস্ট সরকার তো সব অঙ্গ প্রতিষ্ঠান শেষ করে দিয়ে গেছে। তারা কিভাবে মানে বিদেশ থেকে আমদানি করে ডলার মানে বিদেশে পাচার করা যায়, বিদেশে টাকা পাচার করা যায়, সেই দিকে কাজ করেছে। কিন্তু বর্তমান সরকার জনগণের সরকার, এবং জনগণের আমরা জনস্বার্থে কাজ করব, এবং অবশ্যই দেশের আমাদের যে সোর্সগুলো আছে সেগুলি অনুসন্ধান এবং দেশের যে সংস্থাগুলি আছে বাপেক্স সহ এগুলিকে শক্তিশালী করার জন্য কাজ করবে। তবে একটা জিনিস আপনাকে বলি, আমাদের মনে হয় যে প্রস্তুত থাকতে হবে। এখানে আন্তর্জাতিক যারা বিশেষজ্ঞ আছেন উনি হয়তো বলতে পারবেন, এই যে যুদ্ধটা আমরা চাই বা না চাই, এই যুদ্ধটা কিন্তু আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের মতো একটি দেশের মানে কাঁধে একটি যে বোঝা, এই যুদ্ধের বোঝা পরোক্ষভাবে বাংলাদেশে এবং ওয়ার্ল্ডের অনেক দেশে যারা উন্নত দেশ তারা হয়তো এটা নিতে পারে, বাংলাদেশের জন্য একটু কঠিনই হয়ে গেছে, বা আমরা চাই বা না চাই। আরেকটি জিনিস, আপনার যুদ্ধ পরবর্তী সময় আপনার বা এখনই আপনার ধরেন আমাদের হয়তো যুদ্ধটা যদি প্রলম্বিত হয়, তাহলে এটা শুধু জ্বালানি মূল্যের উপর না, দ্রব্যমূল্য সবকিছুর উপরেই কিন্তু একটা বিশাল কিন্তু প্রভাব পড়বে আমাদের দেশের সাধারণ মানুষের উপর। যাতে সেই জায়গায় যুদ্ধটি আসলে শেষ হওয়ার আমরা চাই অপেক্ষায়, যুদ্ধটা দ্রুত শেষ হোক, এদেশে আমরা যাতে দেশের যে রিফর্ম, আমরা যে দেশের উন্নয়ন আমরা আলোচনা করব। তবে শেষ মন্তব্যটা নিতেই চাই অধ্যাপক মেজবার কাছ থেকে, আপনার দৃষ্টিতে কি মনে হয় যুদ্ধ শেষ হবার আসলে আলোচনা যদিও শুরু হচ্ছে, আবার আলোচনা ব্যর্থ হচ্ছে, নানা রকম ভূ রাজনৈতিক ঘটনা ঘটছে, এর মধ্যে আসলে যুদ্ধ শেষ হবার কোনো সম্ভাবনা আপনি দেখেন কিনা, ছোট করে একদম? হ্যাঁ, এই প্রশ্নটি তো আসলে ওইভাবে এক্সাক্ট অ্যান্সার দেওয়া খুব কঠিন। তবে প্রাথমিকভাবে আমরা কতগুলো লক্ষণ দেখে আমরা এটা ব্যাখ্যা করতে পারি। এখন থেকে আমি দেখলাম প্রায় 4.5 ঘন্টা আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট, তিনি তার ট্রুথ সোশ্যালে একটি মেসেজ দিয়েছেন। মেসেজটাতে তিনি ওখানে বলেছেন যে ইরান তাকে একটা বার্তা পাঠিয়েছে, মানে এরকম অনুরোধ করে যে আমরা একবারে শেষ হয়ে গেছি, আমরা কোলাপস করা অবস্থায়, তুমি দ্রুত একটু দয়া করে, মানে ভাষা ছিল এরকম, দয়া করে একটু অবরোধটা যেন তুলে নেয় আর কি, হরমুজ প্রণালীতে যে আমেরিকান যে অবরোধটা চলছে আর কি, এরকম একটা কথা বলেছে। কিন্তু এই কথাটার সাথে চারদিকে ইরানের যে ডিপ্লোম্যাসি, ইরানের যে প্রচেষ্টা, যেটা আমরা দেখছিলাম, তাদের যে স্ট্রং অবস্থান, ট্রাম্পের এই বক্তব্যের সাথে এটা কিন্তু ফুললি মেলানো যাচ্ছে না, কোনোভাবে মেলানো যায় না, এবং আসলে তার কথা কেউ বিশ্বাসও করে না, কারণ সে এক কথা বলে পরবর্তীতে তার অবস্থান অন্যরকম হয়। অর্থাৎ সেই হিসেব করে আমরা ধরে নিতেই পারি যুদ্ধ সহসাই শেষ হচ্ছে না, তবে দীর্ঘায়িত হলে আসলে কি হবে পুরো বিশ্বেরই বিভিন্ন দেশের, সেটিও নিশ্চয়ই উদ্বেগের একটি জায়গা থাকে।